আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড শুকে দেখতে পাই। সে তার কলেজ হোস্টেল থেকে বের হয়ে অন্য জায়গায় থাকার জন্য যাচ্ছিল। তখনই শুয়ের ফ্রেন্ড তাকে কল করে বলে, আমি শুনেছি যে তোমার আর জিয়াংকের ব্রেকআপ হয়ে গেছে, এটার জন্য তুমি হোস্টেল থেকে বের হয়ে অন্য জায়গায় থাকতে যাচ্ছ। তখনই শু কিছু কথা মনে করতে লাগে, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শু তার বয়ফ্রেন্ডের সব কথাগুলোকে শুনে ফেলেছিল, যে সে তার ফ্রেন্ডদের সাথে মিলে সুকে নিয়ে মজা করছিল। ফ্রেন্ডরা বলে সে কত আগলি মেয়ে, আর সে চিকন, আর সে সবসময় একটা চশমা পরে থাকে। তোমার কি এমন মেয়ে পছন্দ? আর তুমি তো অনেক হ্যান্ডসাম আর ফেমাস, তাহলে তুমি এমন মেয়েকে কেন রিড করছো? জিয়াং বলে, আমি তো শুধু তার সাথে গেম খেলছি, তাই তোমাদেরকে এটা নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই। শু যখন এটা শুনে তখন সে অনেক বেশি কষ্ট পায়। প্রেজেন্টে শু একটা নতুন জায়গায় থাকার জন্য এসে পড়েছিল। ফ্রেন্ড বলে, তুমি তো জিয়াওকে হাই স্কুল থেকে পছন্দ করতে আর কলেজে গিয়ে ডেট করা শুরু করেছিলে, তাহলে হঠাৎ করে তুমি ব্রেকআপ কেন করে নিয়েছো? শু বলে, কারণ আমরা একে অপরের জন্য একদমই পারফেক্ট ছিলাম না, আর আমার কাজের জন্য হস্টেল থেকে দূরে থাকার দরকার ছিল, এজন্য আমি এখানে এসে পড়েছি। জিয়া এটা শুনে রাজি হয়ে যায় আর বলে, তুমি নতুন জায়গায় কার সাথে থাকছো? তোমার কি কোনো রুমমেট আছে? জিয়া বলে, হ্যাঁ রুমমেট আছে, আর আমি শুনেছি যে সেও একটা কলেজ স্টুডেন্ট। জিয়া জিজ্ঞাসা করে, এটা ছেলে নাকি মেয়ে? শু বলে, ছেলে। এটা শুনে জিয়া অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, তুমি একটা ছেলের সাথে রুম কিভাবেই বা শেয়ার করতে পারো? আর এটা তোমার জন্য একদমই ঠিক না, আর তুমি তো একটা ইনোসেন্ট র্যাপের, তোমাকে যদি কেউ কিছু করে দেয় তো? শু বলে, তোমাকে আমার জন্য চিন্তা করার দরকার নেই, আর আমি আজকে থেকে দুইটা জিনিস ডিসাইড করে নিয়েছি যে আমি এগুলোকে করব। প্রথমটা হলো, আমি জিয়াংকের থেকে অনেক বেশি হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড খুঁজবো, আর দ্বিতীয়টা হচ্ছে আমি আজকে থেকে আমার এই চশমা পরা বন্ধ করে দিব, আর আমি দেখাবো যে আমি কত বেশি বিউটিফুল, আর সে আমাকে আগলি ভেবেছিল। জিয়া বলে, তুমি তো সারাদিন বাসায় বসে নভেলি লিখতে থাকো, আর তুমি কি এটা স্বপ্ন দেখছো যে একটা টল হ্যান্ডসাম আর রিচ ছেলে, যে কুকিংও ভালো আর তার মেজাজও অনেক ভালো, সে তোমার বাসার মধ্যে এসে যাবে আর সে তোমাকে ভালোবেসে ফেলবে? সু বলে, জানি না, কিন্তু 1% চান্স আছে আমার এমন বয়ফ্রেন্ড পাওয়ার। তখনই শু আওয়াজ শুনতে পায় যে কেউ তার বাসার মধ্যে আসছে। সে আর কেউই না, আমাদের এইটা আমার মেন লিড জ্যাং, আর সে কলের মধ্যে কথা বলছিল। ফ্রেন্ড জিজ্ঞাসা করে, আজকে কত টাকার বিল হয়েছে? জ্যাং বলে, 30,000-এর। ফ্রেন্ড বলে, ভালোই হয়েছে যে তুমি আমার জায়গা নিয়ে নিয়েছো। জ্যাং ভিতরে আসে আর শুকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি আমার নতুন রুমমেট? শু তাকে হ্যাঁ বলে, আর ভাবে তার থেকে মেয়েদের পারফিউমের কত স্ট্রং গন্ধ আসছে, আর তার প্রতিদিনের স্যালারি 30,000, সে রাতে কাজ করে, আর সে একটা মেল মডেল নয় তো? জ্যাং তখন শুকে তার নাম বলে, আর শুও তাকে তার নাম বলে, আর জ্যাং তার রুমে চলে যায়। শুয়ের ফ্রেন্ড এখনো লাইনে ছিল। ফ্রেন্ড বলে, তুমি তো অনেক বেশি লাকি হয়ে গেছো যে তোমার রুমমেট এত বেশি ভালো, চিন্তা করবে না, আমি কোনদিন তাকে দেখার জন্য নিশ্চয়ই আসবো। শু কল রাখার পরে ভাবছিল যে আমার এমন কেন মনে হচ্ছে যে সে একটা মেল মডেল, আর সে স্বপ্ন দেখতে লাগে যেখানে জ্যাং তাকে সিরিয়াস করছিল। জ্যাং বলছিল, তোমার এক্স বয়ফ্রেন্ড আর আমার মাঝে কে সবচেয়ে বেশি হ্যান্ডসাম? এটা দেখার পরেই শু জেগে যায় আর ভাবে, আজকে আমার প্রথম দিন, আর আমি এইসব কিছু কেন দেখ? তারপরে শু তার নভেলের কমেন্ট গুলোকে পড়তে লাগে। সবাই তাকে বলছিল যে এই নভেলের রাইটার কি ছোট বাচ্চারা কে, আর সে রোম্যান্সের ব্যাপারে কিছুই জানে না। এর থেকে ভালোই হবে সে তার বয়ফ্রেন্ডের সাথে একটু প্র্যাকটিস করে নিক, আর বয়ফ্রেন্ড না থাকলে বয়ফ্রেন্ড বানিয়ে নি। শুভাবে, আমি কিছুই বুঝতে পারছি না, আর এমন তো না যে আমি ওই মেল মডেলের কাছ থেকে কিছু টিপস নিয়ে নিব। তখনই সে বাইরে যাওয়ার আওয়াজ পায় আর ভাবে রাত্রে 10টা বাজে, সে এত রাতে বাইরে কেন যাচ্ছে? নিশ্চয়ই সে তার ক্লাবের মধ্যে জব করতে যাচ্ছে। শুভাবে, আমি নিজেও তো কিছু লেখার ইন্সপিরেশন পাচ্ছি না, আমি বাইরে গিয়ে ফ্রেশ এয়ার নিয়ে নিই। অন্যদিকে আমরা জ্যাং আর তার ফ্রেন্ডকে দেখতে পাই, তারা ভিডিও গেম খেলে বাইরে আসছিল। জ্যানের ফ্রেন্ড তার প্রশংসা করছিল যে তুমি তো ভিডিও গেম খেলতে অনেক বেশি পারদর্শী, আর তুমি আরেকবার আমার হয়ে জিতে দিলে, তুমি সত্যি
সত্যি কম্পিউটারের বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমি আজকে তোকে একটা ট্রিট দিব আর তোকে রিয়েলাইজ করাবো জ্যাং বলে আমি সারা রাত্রে এমনি জেগে আছি। আর তুই কি চাস যে আমি আরো জেগে থেকে মারাই যাই? একদমই না। তখনই আমরা সুকে দেখতে পাই সে তার রাতে স্ন্যাক্স কিনে বাসায় যাচ্ছিল। তখন জ্যাংও তার ফ্রেন্ডের সাথে এইখানেই আসছিল আর সে এটাকে দেখে ফেলে। সু প্রচন্ড ভয় পাচ্ছিল আর সে ভয় পেয়ে যখনই ওই লোকটাকে মারার জন্য পিছনে তাকায় তখনই জ্যাং ওইখানে এসে পড়ে আর বলে তুমি আমার পিছনে থাকো। আর ওই লোকের ওপরে চিৎকার করে যে তুমি কি পাগল যে এত রাতে একটা ছোট মেয়েকে ফলো করছো? আর জ্যাং ওই লোকটাকে মারে। এই জন্য তাদের সবাইকে পুলিশ স্টেশনে আসতে হয়। সু বলে অফিসার এই লোকটা আমাদেরকে ফলো করছিল আর আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য তাকে মেরেছি। আপনাদের যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন। লোকটা বলে কিন্তু মারপিট তো তোমরা আগে শুরু করেছিলে। জ্যাং বলে মনে হচ্ছে যে তুমি আবারও আমার হাতে মার খেতে চাও। পুলিশ অফিসার ওই লোকটার উপরে চিৎকার করে যে তুমি এতবার জেলে এসেছ তবুও তোমার উচিত শিক্ষা হয়নি। আর উনি জ্যানের থেকেও তার নামটা জিজ্ঞাসা করে যাতে সে তার নামটাকে রেকর্ড করতে পারে। এজন্য সু বলে পুলিশের সে কোনো স্ট্রেঞ্জার না, সে আমার বয়ফ্রেন্ড আর আমার জীবন ঝুঁকিতে ছিল। সে আমাকে সেভ করার জন্য তাকে মেরেছে। আর সু কান্না করে করে এটাকে বলছিল। অফিসারও তাদের উপরে দয়া হয়ে যায় আর তাদেরকে ছেড়ে দেয়। সু ওইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যেতে লাগে। অফিসার বলে থামো, তুমি তো তোমার বয়ফ্রেন্ডের হাত ধরতেই ভুলে গিয়েছ। জ্যাংও তার এমন নাটক দেখে তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর সে অফিসারকে ধন্যবাদ বলে তারা দুজন ওইখান থেকে চলে যায়। বাসায় আসার পরে সুয়ের চুলকানি শুরু হয়ে যায় আর সে তার ভাইকে মেসেজ করে বলে ভাই আমার স্কিন ডিজিজ কি আবারও ফিরে আসতে পারে? ভাই বলে তুমি এসব কিছু কেন বলছো? আর ভাই তাড়াতাড়ি করে তাকে কল করতে লাগে কিন্তু সু তার ভাইয়ের কলটাকে ধরে না আর বলে এখন হোস্টেলে সব মেয়েরা ঘুমাচ্ছে আর আমি তাদেরকে ডিস্টার্ব করতে পারবো না। আর আমি তো শুধু এইভাবেই জিজ্ঞাসা করছিলাম। ভাই বলে কোনো সমস্যা হলে তুমি আমাকে কল করবে। সু ভাবে সত্যি কি আমার স্কিন ডিজিজ আবারও ফিরে এসেছে আর আমি যখন সমস্যার মধ্যে ছিলাম সে আমাকে প্রোটেক্ট করেছে। একটু আগে আমি তাকে টাচ করাতে আমার ডিজিজ একটু কমে গিয়েছিল। আমি কি তাকে আবারও টাচ করব? তখনই সে গিয়ে দেখে জ্যাং তার হ্যান্ড ওয়াশ করছে। সু ভাবে সে কত ক্লিন থাকে আর আমি তাকে কিভাবে এবার টাচ করব। আর সু তাকে টাচ করার জন্য এগিয়ে যাচ্ছিল। জ্যাং তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সু পড়ে যেতে লাগে আর জ্যাং তাকে সেভ করে আর বলে আমি যেটা ভাবছি এইটাই কি? সু বলে তেমন কিছুই না। আর আমার তোমার কুকিং এর গন্ধ অনেক ভালো লাগছিল তাই ভেবেছি যে আমিও তোমার সাহায্য করে দেই আর একটু কুকিং স্কিল শিখে নেই। জ্যাং বলে ঠিক আছে। সু ভাবে আমি তাকে টাচ করাতে আমার আবারও চুলকানি হচ্ছে না, এর মানে আমি তাকে টাচ করলেই ভালো হচ্ছে। তাই এখন আমার টার্গেট শুধু জ্যাং। পরের দিন সু ক্লাসে ছিল আর সে তার অসুস্থতার কথা তার ফ্রেন্ডকে বলছিল যে আমি যখনই ইনসিকিউর ফিল করি তখনই আমার একটা পার্সনকে টাচ আর হাগ করতে মন চায়। জিয়া বলে আমি তো শুধু এগুলো নভেলে পড়েছিলাম, জানতাম না যে এগুলো রিয়েল লাইফেও হয় আর অন্য কোনো চিকিৎসা নেই এই অসুস্থতাকে ঠিক করার জন্য। সু বলে আমার এই অসুস্থতা স্কুলের সময় থেকে শুরু হয়েছিল। ওই সময় আমার সাথে এম্বারেসিং কিছু হয়েছিল, তখন আমার ভাই আমাকে প্রোটেক্ট করে আর আমি আমার ভাইয়ের সাথে সেফ ফিল করতাম তাই আমি ঠিক হয়ে যাই। আর কালকে রাত্রেও আমার সেম ইনসিডেন্ট হয় আর জ্যাং আমাকে প্রোটেক্ট করে, তাই এখন আমি জ্যাংকে টাচ করলেই ঠিক থাকবো আর তাকে টাচ করতে পারলেই আমি ঠিক হয়ে যাব। জিয়া এসব কিছু শুনে অবাক হয়ে যায় আর বলে তোমার ওই মেল মডেল? সু বলে হ্যাঁ, আর আমার মন আর স্কিন তার দিকে চলে গিয়েছে আর সে অনেক হ্যান্ডসাম, কিন্তু একটা সমস্যা আছে যে সে মেল মডেল। জিয়া বলে তুমি তাকে টাকা দিয়ে তোমার অসুস্থতার চিকিৎসা করে নাও। সুয়ের এই আইডিয়াটা ভালো লাগে। সু বলে এটা হবে না, কারণ আমি তো এখনো এইটাও জানি না যে সে কোন ক্লাবের জন্য কাজ করে আর আমি তো এইটাও জানি না যে সে চীনা পরিচিত লোকেদের জন্য কাজ করে কিনা। জিয়া বলে এটা তো অনেক বেশি ইজি, তুমি প্রথমে রুমমেট হয়ে তার ফ্রেন্ড হওয়ার চেষ্টা করো, পরে সুযোগ বুঝে তুমি তোমার অসুস্থতার কথা তাকে বলে দিও। সু বলে এই আইডিয়াটা ভালো, আমি প্রথমে তার সাথে মেসেজে কথা বলবো, যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমি আমার রিয়েল আইডেন্টিটি রিভিল করব। জিয়া বলে তুমি কি সত্যি তোমার আইডেন্টিটি চেঞ্জ করবে? আজকে তুমি গ্লাসেস তো পরোনি। সু বলে হ্যাঁ, আর এখন আমার লুক চেঞ্জ করে অনেক বেশি ভালো লাগে। তখনই একটা ছেলে এসে সুকে বলে তোমার সাথে দেখা করার জন্য কেউ এসেছে। সে যখনই বাইরে যায় তখনই জিয়াংকে দেখতে পায়। জিয়াং বলে আজকে তুমি গ্লাসেস পরোনি আর তোমাকে কত বেশি সুন্দর লাগছে। সু বলে তুমি
যে কথা বলার জন্য এসেছো এটা বলো। সিং বলে তুমি আমাকে এটা বলো যে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করেছো? পার্টির মধ্যে যে চোখটা হয়েছিল এই জন্য নাকি? আমি বলছি তুমি এটাকে সিরিয়াসলি নিও না। সু বলে তুমি আমাকে নিয়ে মজা কেন করেছো? সিং বলে আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম তাই এমন হয়েছে। এখন এইসব ব্যাপারকে ছেড়ে দাও। তখন সু তার হাতটাকে ছাড়ায়। সিং বলে তোমার কি হয়ে গেছে? আর আমি যে কথাগুলোকে বলেছিলাম ওইগুলো তো সত্যিই ছিল। সু বলে তারা সবাই আমাকে নিয়ে মজা করছিল যে আমি গ্লাসেস পরি আর আমি দেখতেও সুন্দর না। আর তুমিও তাদের সঙ্গে মিশে এগুলোকেই করছিলে। তুমি কান খুলে শুনে নাও যে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। জিং বলে ঠিক আছে, আর পরে তুমি এটার জন্য রিগ্রেট করবে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। আর সু কান্না করছিল। সু ওইখান থেকে যাচ্ছিল তখনই ওইখানে জ্যাং তার ফ্রেন্ডের সাথে আসছিল। সু কিছুই দেখে না আর তার সঙ্গে ধাক্কা লাগে। আর তারা একে অপরকে দেখছিল। ফ্রেন্ড বলে এই মেয়েটাকে, আর সে তোমাকে ছাড়ছে না কেন? জ্যাং বলে সে আমার নতুন রুমমেট। জ্যাং তাকে বোঝাচ্ছিল যে তুমি হাই স্কুলের সময় থেকে কলেজের সময় এসে পড়ো। এখন তুমি ছোট বাচ্চা না, আর তোমার চয়েস একদমই ভালো ছিল না। সুভাবে সে সবকিছুই জানে আর সে এখন আমাকে কমফোর্ট করছে। জ্যাং তার ফ্রেন্ড হানের সঙ্গে ওইখান থেকে যাচ্ছিল আর সু তার ক্লাসে চলে যায়। হান এই ব্যাপারে জ্যানকে জিজ্ঞাসা করে যে তুই তো কোল টাইপের ছিলে আর সব মেয়েদের থেকে দূরে পালাতি, এখন একটা মেয়েকে রুমমেট কিভাবেই বা বানিয়ে নিলি? জ্যাং বলে আমি কি বাসার মালিক নাকি যে আমি এটাকে ডিসাইড করব? ফ্রেন্ড বলে এটাও ঠিক আছে, আর তার রুমমেটকে দেখে মনে হচ্ছে সে একটা ভালো মেয়ে আর ওই ধরনের মেয়ে না যে মেয়েরা সবসময় তোর পিছনেই পড়ে থাকে। জ্যাং বলে জানি না, আর আমি এখনো তার উপরে নজর রাখছি, সেও না ওই মেয়েদের মতোই হয়। পরের দিনে সু কলেজের থেকে বাসায় আসে আর সে জ্যাংকে দেখতে পায় না। সু জিয়াকে কল করে আর বলে আজকে তো তুমি তোমার স্টেপ ফাদার আর স্টেপ ব্রাদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। জিয়া বলে হ্যাঁ, কিন্তু সময়টা অনেক বেশি খারাপ গিয়েছে। আর তুমি তোমার ব্যাপারে বলো যে তুমি তোমার রুমমেট মেল মডেলটার কোনো কন্ট্যাক্ট নাম্বার পেয়েছো নাকি না? সু বলে কি আর বলবো, সে অনেক বেশি এক্সপেন্সিভ আর সে এক রাতেই 30,000 ইউয়ান ইনকাম করে। আর আমি তাকে কিভাবেই বা বলবো? জিয়া বলে তোমাকে এসব কিছু নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই, আমি তোমার সাহায্য করে দিব। আর আমি শুনেছি যে তুমি তোমার কমেকের রোমান্টিক সিনে এসে আটকে গিয়েছো, আমি এটার জন্য তোমাকে সাহায্য করছি। আর সে তাকে কিছু রোমান্টিক ভিডিও পাঠিয়ে দেয়। সু ভিডিও অন করে আর এটাকে দেখে লজ্জা পেয়ে ভিডিওটাকে অফ করে দেয়। একটু পরে সেনও বাসায় আসে আর সে বুঝে যায় যে সু এসে পড়েছে। আর সে তার এয়ারপোর্ট কানেক্ট করে অন্যদিকে সুও ডিসাইড করে নেয় কাজের জন্য এটাকে দেখেই ফেলি। আর সে যখনই তার এয়ারপোর্ট কানেক্ট করে সে ভাবে আমি কোনো আওয়াজ কেন শুনতে পারছি না। অন্যদিকে জ্যানের কাছে এই রোমান্টিক ভিডিওর সব সাউন্ড গুলো যাচ্ছিল। জ্যাং তো এটা দেখে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার ফ্রেন্ডকে কল করে তার উপরে চিৎকার করতে লাগে যে তুই আমাকে কি ভিডিও দিয়েছিস? হান বলে বেশি ভাবার দরকার নেই, আর আমি শুধু তোকে নর্মাল ভিডিওই দিয়েছি, আর তুই এখন আমাকে ডিস্টার্ব করবি না কারণ আমি গেম খেলছি। জ্যান ভাবে তাহলে আমার এয়ারপোর্ট কানেক্ট হয়ে আছে আর এই বাসার মধ্যে তো ওই মেয়েটাই থাকে, এর মানে ওই মেয়েটাই এই ভিডিওগুলো দেখছে। অন্যদিকে সু আওয়াজ ছাড়াই ওই ভিডিওগুলোকে দেখছিল। তখন তার খিদা লাগে আর সে রুম থেকে বের হয় আর বাইরে জ্যাংকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি বাসায় আছো? জ্যাং বলে তোমার কি মনে হয়? সু তাকে দেখে ভাবে হয়তো আজকে তার বিজনেস খারাপ হয়ে গেছে। আর সে চুপচাপ তার জুস নিয়ে যখনই ওইখান থেকে যেতে লাগে তখনই জ্যাং তাকে থামায় আর জিজ্ঞাসা করে তুমি এখন কি করতে যাচ্ছ? সু বলে আমি আমার কম্পিউটার দেখার জন্য যাচ্ছি। জ্যাং বলে তুমি তোমার কম্পিউটার আনো আর যা করতে চাও এখানেই বসে করো। সু বলে তুমি কি পাগল হয়ে গেছো? জ্যাং বলে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। সু বলে তুমি এত বেশি প্রেশারাইজ কেন করছো আমাকে এইখানে আনতে? তোমার কি একা ভয় হয়ে না? জ্যান বলে হ্যাঁ। সু বলে ঠিক আছে, আমি কম্পিউটার নিয়ে আসছি। সু তার ল্যাপটপ নিয়ে আসে আর তার কাজগুলোকে করতে লাগে আর জ্যাং তার উপরে নজর রেখে ভিডিও গেম খেলছিল। একটু পরে শুয়ের কাজ শেষ হয়ে যায় আর ভাবে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো তার আবারও ভয় লাগবে, তাই আমি কিছুক্ষণ এখানেই বসে থাকি। আর সে তার গেমের দিকে দেখতে লাগে। জ্যাং বলে কি হয়েছে, তুমিও কি গেম খেলতে চাও না? আর সে তার মোবাইলটা দিতে লাগে যে তুমিও গেম খেলে ট্রাই করে নাও। তখন সু তার হাত থেকে মোবাইল নেওয়ার সময় তার হাতটাকে টাচ করে আর বলে আমি খেলতে পারি না, তুমি আমাকে শিখিয়ে দাও।
আর সে গেম খেলা ট্রাই করে আর হেরে যায়। আর তাকে মোবাইলটা দেওয়ার সময় তার হাতটাকে আবারও টাচ করে। জ্যাং বলে তুমি এখন গিয়ে তোমার রুমের মধ্যে রেস্ট করো। সুও ওইখান থেকে তার রুমে চলে যায় আর ভাবে আমার এই রোগটা যে কোন দিন ভালো হবে। আর আমার তো এখন ঘুম আসছে না, আমি কিছু শিখেই নেই। আর সে আবারও ভিডিও চালু করতে চায়। অন্যদিকে জ্যাং তার ব্যাপারেই ভাবছিল যে সে কিভাবে তাকে টাচ করছিল আর ভাবে সে কি অন্য মেয়েদের মতো আমাকে ফাঁসাচ্ছে। আর সে আবারও এয়ারপড লাগায় আর ওই সাউন্ডগুলো আসছিল। আর সে অবাক হয়ে যায়। একটু পরে সু ভিডিও দেখার পরে তার ঘুম আসছিল। সে যখনই ঘুমাতে চায় তখনই তার দরজার মধ্যে নক হয়। সু যখনই দরজা খুলে তখনই সে জ্যাংকে টভেলে দেখতে পায় আর বলে এখন কি তোমার একা ঘুমাতেও ভয় লাগছে। আর সে তার বডি দেখতে থাকে। জ্যাং বলে তুমি যাই বলো, আগে আমাকে দেখা বন্ধ করো। সু বলে তুমি মাঝরাতে একটা মেয়ের দরজায় নক করে কি বলতে চাও, আগে এটা বলো। জ্যাং বলে আমি তোমাকে এটা বলতে চাই যে তোমাকে বেশিক্ষণ জাগার দরকার নেই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিন সকালে সু যখন রুম থেকে বের হয় তখন সে দেখতে পাইছে জ্যাং খাবার তৈরি করছে আর তার ফ্রেন্ড হানের সঙ্গে কথা বলছিল। সু শুনে ফেলে যে তার ফ্রেন্ড হান একটা মেয়েকে নিয়ে আসবে। আর সে গিয়ে দরজা খুলে হানকে দেখতে পায় আর বলে সিনিয়র আপনি ভিতরে আসুন। আর সে তার সাথে করে জিয়াকে নিয়ে এসেছিল। তারা দুজন ফ্রেন্ড তাদের দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। জিয়া বলে এটা আমার বেস্ট ফ্রেন্ড। আর সে সুয়ের কানে গিয়ে বলে এটাই আমার স্টেপ ভাই। হান বলে আমার বাবা আমাকে বলেছে যে আমি যদি আমার স্টেপ সিস্টারকে নিয়ে বাইরে না যাই তাহলে আমার বাবা আমাকে ছাড়বে না, এই জন্য তাকে নিয়ে আমাকে এইখানে আসতে হয়েছে। জিয়া জ্যানকে দেখে বলে তোমার এই মিলমোড়ের রুমমেটটা তো অনেক বেশি হ্যান্ডসাম। সু বলে আসতে বলো, আর আমরা কি তাকে এফোর্ড করতে পারবো নাকি, তার দাম 30,000 টাকা। জিয়া বলে এটা তো ওয়ার্থ ইট, আর তোমার তার নাম্বারের দরকার ছিল না, আমি নিয়ে এসেছি। তারা দুজন যখন নাম্বার নিচ্ছিল তখনই ওইখানে জ্যাং আসে আর বলে তোমরা দুজন মেয়ে কি দেখে হাসাহাসি করছো। তখন তারা দুজনই মোবাইলটাকে লুকিয়ে ফেলে। পরের দিনে তারা ব্রেকফাস্ট করার জন্য বসে। জিয়া সুকে বোঝাচ্ছিল যে এত হ্যান্ডসাম আর রিচ ছেলেকে তোমাকে একদমই ছাড়া উচিত হবে না। সুয়ের ডাম্পলিংটা ভালো লাগে, তখন জ্যাং তাকে তারটাও দিয়ে দেয়। জিয়া এটা দেখে বলতে লাগে সে তারটাও তোমাকে দিয়ে দিয়েছে, আর সে তো এটাকে খায়ওনি। এটা জেনে সু অবাক হয়ে যায় আর ভাবে সে কি আমাকে পছন্দ করে, কিন্তু সে তো একটা মেল মডেল। তারপরে সু রুমে এসে পড়ে আর সে তার সাথে চ্যাট করতে লাগে যে হ্যান্ডসাম ছেলে আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, এই জন্যই আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি। জিং বলে তুমি কে আর তুমি আমার সাথে কথা কেন বলছো। আর সে তাকে কোনো রিপ্লাই না দিয়ে ওইখান থেকে চলে যায়। সুভাবে আমাকে যেভাবেই হোক খবর নিতে হবে যে সে কোন ক্লাবের মধ্যে কাজ করে। তখন সে আওয়াজ শুনতে পায় যে জ্যাং রুম থেকে বের হচ্ছে আর সেও তাকে ফলো করতে লাগে আর ভাবে আমাকে তাকে ফলো করে দেখতে হবে যে সে কোন ক্লাবের মধ্যে যাচ্ছে। আর সে একটা ট্যাক্সির মধ্যে উঠে ড্রাইভারকে বলে আপনি ওই গাড়িটাকে ফলো করুন। যখনই সে ক্লাবে আসে তখনই সে জ্যাংকে হারিয়ে ফেলে। তখনই সে তার ফ্রেন্ডকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। জিয়া বলে আমাকে এখানে স্টেপফাদার পাঠিয়েছে হানকে খুঁজে বাসায় নিয়ে যাওয়ার জন্য। সু বলে আমি জ্যাংকে ফলো করে এইখানে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা এত বেশি বড় যে আমি তাকে হারিয়ে ফেলেছি। জিয়া বলে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া তো অনেক বেশি ইজি, আমরা অন্যান্য মেল মডেলকে জিজ্ঞাসা করি তাহলে আমরা তার ব্যাপারে জেনে যাব। জিয়া এইখানে রুম বুক করে আর সে 3 জন মেল মডেলকে হায়ার করে। যখনই মেল মডেল ওইখানে আসে সু ভাবতে লাগে আমার ভাই যদি এই ব্যাপারে জানতে পারে যে আমি এখানে মেল মডেলদের সাথে আছি তাহলে আমার ভাই আমাকে ছাড়বেই না। জিয়া ওই মেল মডেলদের থেকে জিজ্ঞাসা করতে লাগে যে এই ক্লাবের সব থেকে হ্যান্ডসাম ছেলে কে। তখন তারা বলে সু তার ছবি দেখে আর ভাবে সে তো সবচেয়ে বেশি হ্যান্ডসাম। আর সে তাকে মেসেজ করে বলে হ্যান্ডসাম ছেলে তুমি কি আমাকে ডেট করতে চাও, আমি দেখতে আগলি কিন্তু তুমি আমাকে ডেট করলে আমাকে পছন্দ করে ফেলবে। জ্যাং তাকে মেসেজ করছিল আর সে অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর তার এটা সন্দেহ হতে লাগে যে তার ফ্রেন্ডই তার সাথে মজা করছে আর জিজ্ঞাসা করে তুই তোর অন্য হাত দিয়ে কি করছিস। ফ্রেন্ড বলে আমি শপিং করছি, আর তোর কি হয়ে গেল। আর সে তার মোবাইলে মেসেজ গুলোকে দেখে বলে আচ্ছা তোকে একটা মেয়ে হ্যারাস করছে। জ্যাং রেগে তার থেকে মোবাইলটাকে নেয় আর ওই নাম্বারটাকে ডিলিট করতে যায়। হান বলে ডিলিট করার দরকার নেই, আর আমি জানতে চাই যে এই মেয়েটা কে। জ্যাং বলে আমিও জানতে চাই। আর সে ওইখানে রাখা একটা ফর্মের ছবি নিয়ে তাকে পাঠিয়ে দেয় আর বলে তুমি তো জেনেই
গেছো যে আমি একটা মেল মডেল, তাই আমি আর কিছুই প্রিটেন্ড করব না। আর তুমি আমাকে হায়ার করার জন্য ফর্মটাকে ফিল আপ করো, তাহলে তুমি ডিসকাউন্ট পাবে। সু এটা দেখে খুশি হয়ে যায় আর অন্য মেল মডেল থেকে জিজ্ঞাসা করে সে কি তোমাদের ক্লাবেরই। মেল মডেলরা বলে হ্যাঁ, এই ফর্মটা তো আমাদের ক্লাবেরই। সু ফর্মটাকে ফিল আপ করছিল আর ভাবে ভালোই হয়েছে যে আমার কাছে 2টা নাম্বার আছে। আর সে ওইখানের একটা ড্রিঙ্ক খেয়ে ফেলে। তখন মেল মডেল বলে এই ড্রিঙ্কটা অনেক বেশি নেশাগ্রস্ত। তখন সুয়ের মাথা ঘুরতে লাগে আর সে ওয়াশরুমের জন্য চলে যায়। সেই যে ফর্মটা ফিল আপ করে পাঠিয়েছিল এটা দেখে হান বলে মেয়ের নামটা ফেক হতে পারে, কিন্তু নাম্বারটার আমি খোঁজ খবর নিয়ে জানছি যে এই মেয়েটা কে। সু ওয়াশরুমের থেকে বের হয়ে রাস্তা হারিয়ে ফেলে যে সে কোথায় যাবে। তখনই তার কাছে একটা মেল মডেল এসে বলে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সুয়ের এক্স বয়ফ্রেন্ড একটা মেয়েকে নিয়ে এই ক্লাবের মধ্যে এসেছিল। মেয়েটা তার পিছনেই পড়েছিল আর বলছিল তুমি যেখানে যাবে আমিও তোমার পিছনে যাব। তখনই তারা সুকে দেখে আর এক্স বয়ফ্রেন্ড তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এও একটা মেল মডেলের সাথে? তুমি এত খারাপ মেয়ে আমি কোনোদিনও জানতাম না। সুও তার উপরে চিৎকার করতে লাগে যে আমি যাই করি তোমার তাতে কি। মেল মডেলটাও সুয়ের জন্য ফাইট করতে লাগে আর তারা দুজন ফাইট করছিল। স্যাং আর হানও ভিতরে ছিল আর তারা ফাইটের আওয়াজ শুনে বাইরে আসে আর তারা ফাইটটাকে থামায়। সু যখনই তাকে দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরে। এক্স বয়ফ্রেন্ড সুকে সরাতে যায় আর সে জিংকে দেখে অবাক হয়ে যায় আর বলে লিটল আঙ্কেল আপনি এইখানে, আর আপনি কি এই মেয়েটাকে চিনেন? স্যাং বলে হ্যাঁ, আর আমি তাকে বাসার মধ্যে ছেড়ে দিব। জিং বলে না, আমি তাকে বাসার মধ্যে ছাড়বো কারণ আমি তার বয়ফ্রেন্ড। সু এটা শুনে বলে তুমি কে? তখন হান তাকে বোঝাতে লাগে যে নেফিউ তুমি বাসায় যাও আর আমি আর আমার ফ্রেন্ড এই মেয়েটাকে সামলে নিব আর আমরা তাকে বাসায়ও ছেড়ে দিব। এটা শুনে জিয়াং রেগে ওইখান থেকে চলে যায়। জিং যখন সুকে বাসায় নিয়ে যেতে লাগে সু বলে তোমার বেজ কোথায় আর তুমি একদমই ভালো মেল মডেল না। এটা শুনে জ্যাং রেগে যায় আর তাকে কথা শোনাতে যাচ্ছিল। তখনই হান তাকে থামায় এসব কিছুকে যেতে দাও আর একটা ডাঙ্ক লোকের ওপরে রাগ করা একদমই উচিত না। আর সু হানকে দেখে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার ফ্রেন্ড জিয়া তোমাকে খুঁজছে। জ্যাং বলে তুমি দাঁড়িয়ে আছো কেন? আর তুমি তোমার স্টেপ সিস্টারকে নিয়ে বাসায় যাও। আর জ্যাং সুকে বলে ছোট মেয়ে তোমার কি আমার সাহায্যের প্রয়োজন? আমি তোমাকে বাসায় নিয়ে যাব। সু বলে হ্যাঁ আমার সাহায্যের প্রয়োজন। তখন জ্যাং তাকে তার দিকে টানে আর তার লিপসটা তার নেকের মধ্যে টাচ হয় আর সু জ্যাং এর উপরে ঝাঁপ দেয়। জ্যাং তাকে দূরে যেতে বলে কিন্তু সু তার কথা শুনছিল না, তাই তাকে বাধ্য হয়ে তাকে এভাবেই নিয়ে যেতে হয়। সে যখনই তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করতে যায় তখন সু তাকে তার এক্স বয়ফ্রেন্ড ভেবে অনেকগুলো কথা বলতে লাগে যে তুমি আমাকে অনেক বেশি হার্ট করেছ আর তোমার ফ্রেন্ডদের সামনে আমাকে নিয়ে মজা করেছ। আর সে তাকে বাইট করে দেয়। জিয়াং বলে তুমি কি একটা কুকুর নাকি? সু তখন কান্না করছিল আর তার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জিয়াং তাকে ভালোভাবে শুইয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করতে যায়। তখন সু তাকে হাক করে ফেলে আর তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। জ্যাং ওঠার চেষ্টা করে কিন্তু সু তাকে ছাড়ছিল না আর বলে টেডি আজকে তুমি এত বেশি সফট কিভাবেই বা হয়ে গেলে? জিয়াং বলে একটা মানুষকে তোমার টেডি মনে হচ্ছে। আর সে তাকে এত টাইটলি হাক করেছিল যে জিয়াং তাকে ছাড়াতেই পারছিল না, তবুও কোনো রকমে ছাড়িয়ে সে তার রুমে চলে যায়। পরের দিন সকালে সু জাগে। যখন এইখানে জ্যান আসে সু তাকে জিজ্ঞাসা করে হান কোথায়? জ্যান বলে হান এইখানে থাকবে কেন? সু বলে কালকে রাতে তো সেই আমাকে বাসার মধ্যে এনেছে। জ্যান বলে আমি তোমাকে ছেড়েছি আর তুমি কি জানো কালকে রাত্রে তুমি কত বেশি ড্রাঙ্ক ছিলে? সু বলে কালকে রাত্রে আমি কোনো ননসেন্স কথা তো বলিনি। জ্যান বলে ননসেন্স কথা বলুনি, তুমি শুধু আমাকে ডেডি বলছিলে। তুমি প্রচুর কান্না করছিলে তাই আমাকে তোমাকে বাচ্চাদের মতো ঘুম পাড়াতে হয়েছে। সু বলে ধন্যবাদ সিনিয়র। তখন জ্যাং তার জন্য হ্যাংওভার স্যুপ এনে দেয়। তখন সু তার ফেস দেখে আর বলে এই কি, আমি এখনো আমার মেকআপ রিমুভ করিনি। আর সে তাড়াতাড়ি করে তার রুমে চলে যায় মেকআপ রিমুভ করার জন্য। একটু পরে যখন সে আসে তখন জ্যাং তার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল আর তার প্রশংসা করে যে তোমাকে আগে গ্লাসের সাথেও অনেক বেশি কিউট লাগতো। এটা শুনে সু শাই ফিল করতে লাগে আর তাড়াতাড়ি করে তার রুমে এসে ভাবতে লাগে সে আমাকে কি বললো, আমাকে চশমার সাথেও অনেক বেশি সুন্দর লাগে। এটা কি সত্যি প্রথমবার কেউ আমাকে এটা বলেছে? আর সে তার হাত চেক করে হাতের মধ্যে কোনো চুলকানি ছিল না আর ভাবে কালকে রাত্রে সে আমাকে টাচ করেছিল, এই জন্য আমি এখনো ঠিক আছি। পরের দিনে তারা সবাই পিটির ক্লাসের জন্য মাঠে জড়ো হয়। তখন তারা জিয়াংকে তাদের সামনেই দেখতে পায়। এটা দেখে জিয়া বলে তাকে আমরা সব জায়গায় কেন দেখতে পাই? দেখো তুমি তাকে ইগনোর করো আর তার কারণে আপসেট হবে না। সু বলে আমি কি তার কারণে আপসেট হচ্ছি না
নাকি? জিয়া বলে তাহলে কি হয়েছে, তুমি কি ওই মেল মডেলের জন্য আপসেট হচ্ছ? সু বলে হ্যাঁ, এখন আমার তাকে টাচ করার অনেক বেশি ইচ্ছা করছে। ওই দিন ড্রাঙ্ক হওয়ার পরে থেকে আমি এখনো তাকে টাচ করার কোনো সুযোগই পাইনি। আমার জন্য তার মাইসোফোবিয়া হয়ে গেল না তো এখন সে আমাকে ঘৃণা করবে? জিয়া বলে এমনটা হতে পারে না। তখনই ওইখানে জেন আসে আর তাকে দেখে সু আর জিয়া অবাক হয়ে যায়। তখন তারা সবাই জানতে পারে যে সেই তাদের মিলিটারি ট্রেনিং নিবে। জিয়া বলে এই ব্যাপারে সে তোমাকে আগে বলেনি, সে তো তোমার রুমমেট। সু বলে তুমি তাকে দেখো, তোমার কি দেখে মনে হচ্ছে সে আমাকে এই ব্যাপারে বলবে? আর লাস্ট টাইমের জন্য তার এখন মাইসোফোবিয়া হয়ে গেছে, এখন আর সে আমাকে ছাড়বে না। জিয়া বলে এই জন্য তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। জেন এসে সবাইকে বলে সব ফ্রেশাররা কি তৈরি আছো? সু ভাবতে লাগে সে যাতে আমাকে না দেখে। তখনই জেন সুয়ের কাছে আসে আর বলে তোমাকেও আমাকে সময় মতন রিপোর্ট করতে হবে, ঠিক আছে? আর সে সামনে চলে যায়। তখনই সুয়ের ক্লাসমেট এসে বলতে লাগে ক্লাবের মধ্যে তো তুমি মেল মডেল খুঁজছিলে আর অন্যদিকে তুমি জিয়াংকেও ফাঁসিয়ে রেখেছ। জানি না যে জিয়াং তোমাকে কেন পছন্দ করেছে। এটা শুনে তার রাগ ওঠে আর তাকে মারার জন্য এগিয়ে যায়। সু তাকে থামায় আর বলে তুমি যদি জিয়াংকে পছন্দ করো তাহলে তুমি গিয়ে তাকে বলো, আর আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে তুমি কিছুই পাবে না। হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আমি যত খুশি মেল মডেল অর্ডার করতে পারবো, কিন্তু তোমার কাছে তো টাকা নেই, এই জন্যই তুমি এত বেশি রাগ করছো। এটা শুনে ক্লাসমেটরা সুকে মারতে চায়। তখনই জ্যাং তাকে সাহায্য করার জন্য আসে আর জ্যাং বলে আমি শুনেছি যে তোমার কাছে অনেক টাকা আছে, তাই তুমি আমাদের সবাইকে ড্রিঙ্ক কিনে দিবে। সুও এটার জন্য রাজি হয়ে যায় আর সব স্টুডেন্টরা খুশি হয়ে যায়। জ্যাং তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে আর সুকে নিয়ে হাঁটতে যায়, যেখানে সু ছাতা নিয়ে ঘুরছিল। জ্যাং বলে ছোট বাচ্চা, যদি তুমি ছাতা নিয়ে ঘুরো তাহলে কোনোদিনও বড় হতে পারবে না। এটা বলেই সে তার অনেক কাছাকাছি এসে পড়ে আর তারা দুজন একে অপরকে দেখছিল। পরের দিনে সু জিয়ার সাথে মিলে জ্যাং এর ব্যাপারে ডিসকাস করছিল। জিয়া বলে যখন তুমি ড্রিঙ্ক কিনতে গেছিলে তখন আমি কিছু মেয়েদের থেকে জ্যাং এর ব্যাপারে জিজ্ঞাসা করি আর আমি জানতে পারি যে সে তোমার এক্স বয়ফ্রেন্ড জিয়াং এর মতো না, তার থেকে অনেক ভালো। আমি তার ডেটিং এর ব্যাপারেও কিছুই শুনিনি আর সে কোনো মেয়েরও অনেক বেশি ক্লোজ না। সুও তার প্রশংসা করতে লাগে যে তার প্রাইভেট লাইফ অনেক বেশি ভালো আর সে বাসাও অনেক ভালোভাবেই সামলায়, কিন্তু এই ব্যাপারে হয়তো কেউই জানে না যে সে একজন মেল মডেল। তখনই সুয়ের মোবাইলে কল আসে। জিয়া বলে জ্যাং কল করেছে। সু বলে না, এটা একটা ফ্রড কল। জিয়া বলে কি হয়েছে, জিয়াংকের কল না, এই জন্য তুমি রাগ করেছ? সু বলে একদমই না, আর আমি জিয়াংকে কোন দিনই ভুলে গেছি, আমার হৃদয়ে এখন কোনো ম্যানই নেই। জিয়া বলে জ্যানও কি নেই? তখন সু তাকে ক্লিয়ার করে যে জ্যাংকে শুধু আমার ফিজিক্যালি দরকার আমার রোগের জন্য। আর তারা দুজন জ্যাংয়ের ব্যাপারে কথা বলছিল। তখনই ওইখানে হান ড্রিঙ্ক নিয়ে আসে আর বলে আমি শুনেছি যে তোমরা দুজন জ্যাংকের নাম নিচ্ছিলে। তখনই ওইখানে জ্যাং আসে আর তাদের মাঝখানেই বসে পড়ে আর বলে কি এইখানে আমার নাম নিচ্ছিল, কে আমাকে নিয়ে কথা বলছে? তখন তারা দুজন হানের উপরে দোষ দিয়ে দেয় যে সেই তোমার ব্যাপারে কথা বলছিল। সু দেখতে পাই যে জ্যাং তার অনেক ক্লোজ বসে আছে আর এইটাই টাচ করার সঠিক সময়, আর সে তার আরেকটু কাছে গিয়ে বসে। তখনই জিয়া আর হান ফাইট লেগে যায় আর তারা ফাইট করতে করতে ওইখান থেকে চলে যায়। আর সু ঘুমানোর নাটক করে তার উপরে মাথা রেখে দেয় আর জ্যাংও তাকে সরায় না আর ভাবে আমি বুঝতে পেরেছি যে আমি পাগল হচ্ছি না, আমার হার্টবিট অনেক বেড়ে গেছে। তখনই হান তাকে দূরে থেকে ডাকে আর বলে সবাই চায় যে তুমি সিঙ্গিং আর ডান্সিং করো, কারণ এইখানকার সবার এন্টারটেনমেন্টের দরকার আর তুমি এটা করতে পারো। জ্যাং এটার জন্য রাজি হয়ে যায় আর গিটার নিয়ে গান গেতে লাগে। সু তার পারফরমেন্স এনজয় করে। যখন সে তার পাশে এসে বসে তখন সে তার প্রশংসা করে। জ্যাং বলে আমি এতটাও ভালো না। পরের দিনে তারা সবাই চলে যাচ্ছিল। সু ভাবে আমাকে জ্যাংয়ের জন্য ওয়েট করার দরকার, তাহলে আমরা একসঙ্গে বাসায় যেতে পারব। আর সু তার জন্য ওয়েট করতে লাগে। জ্যাং যখনই বাইরে আসে তখনই কিছু মেয়েরা তার কাছে এসে তার নাম্বার চাইতে লাগে আর সু এর কাছে জিয়াং এসে তার সাথে কথা বলতে লাগে। জ্যাং ওইটা দেখে ফেলে আর ওই মেয়েদেরকে বলে আমার কোনো নাম্বার নেই, এটা বলেই সে ওই মেয়েদেরকে তাড়িয়ে দেয় আর সুয়ের কাছে যেতে লাগে। জিয়াং সুকে বলে চলো আমি তোমাকে বাসার মধ্যে ছেড়ে দিচ্ছি। সু বলে এটার কোনোই দরকার নেই আর আমি কারোর জন্য ওয়েট করছি। জিং বলে তুমি আমাকে ছাড়া কার জন্যই বা ওয়েট করছো?
তখনই এখানে জ্যাং আসে আর বলে সে আমার জন্য ওয়েট করছিল, আমি তাকে বাসায় নিয়ে যাব। সে যখন তাকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে, জিং বলে আঙ্কেল আপনার তার সাথে কি সম্পর্ক? জিয়াং বলে আমি এটা তোমাকে কেন বলবো? আর সে সুকি নিয়ে ওইখান থেকে যেতে লাগে। এটা দেখে জিং রেগে যায়। তখনই তার কাছে ওই মেয়েটা আসে যে তাকে পছন্দ করে আর বলে তোমাকে এখন সুকে ভুলে যাওয়া উচিত আর একটা নর্মাল লাইফ কাটানো উচিত, তোমাকে একটা নতুন রিলেশনশিপ স্টার্ট করা উচিত, তাহলে তুমি সুকে অনেক তাড়াতাড়ি ভুলে যাবে। জিং বলে ঠিক আছে তাহলে আমি তোমাকেই বেছে নিচ্ছি। সু যাওয়ার সময় জিজ্ঞাসা করে তোমার আর জিয়াংকের কি কোনো সম্পর্ক আছে? জ্যাং বলে আমাদের শুধু নর্মাল আঙ্কেল আর নেফিউর সম্পর্ক, আর আমি তার এত বেশিও ক্লোজ না, কিন্তু এটা বলা যাবে যে তোমার চয়েস অনেক বেশি খারাপ, যে ব্রেকআপের পরেও সে তোমার পিছনেই পড়ে আছে আর তুমি তাকে সরাতে পারছো না। এটা শুনে সু রেগে যায় আর বলে আমাকে তোমাকে উচিত শিক্ষা দিতে হবে, আর তাকে মারার জন্য পিছনে দৌড়াচ্ছিল যেন তার থেকে বাঁচছিল। পরের দিনে সু তার ফ্রেন্ডের সাথে ছিল আর জ্যাংয়ের ব্যাপারেই ভাবছিল। অন্যদিকে জ্যাংয়ের কাছে হান আসে আর বলে তুমি আমাকে যে নাম্বারের ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছিলে আমি এটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসেছি। ওই নাম্বারটা এই শহরেরই, আমি ওই নাম্বারের মধ্যে কলও করেছিলাম আর ওইটা একটা মেয়ের ছিল। সু জিয়াকে বলে আজকাল আমাকে অনেক বেশি ফ্রড কল করা হয়। জ্যান এইগুলো শুনছিল। হান বলে ওই মেয়ের গলাটা বাচ্চাদের মতো ছিল। জ্যান বুঝে যায় আর বলে এখন তোকে এই ব্যাপারে চিন্তা করার কোনোই দরকার নেই। জ্যাং গিয়ে সুয়ের কাছে বসে আর তার আর জিয়াকে জিজ্ঞাসা করে তোমরা কোন হাই স্কুল থেকে পড়েছ? তখন তারা দুজনই তাদের স্কুলের নাম বলে আর জ্যান বুঝে যায় সুয়ের স্কুলটা ওই সিটির মধ্যে যেখানকার এই মোবাইল নাম্বারটা। জ্যাং সুকে বলে তুমি মিল্ক টি অর্ডার করো, তারপরে আমরা ডিনার করতে যাব। সু বলে আমি মিল্ক টি অর্ডার করছি। জ্যাং বলে আমি তোমার নাম্বারটা একবার ইউজ করে ফেলেছি আর ওইটা দিয়ে মিল্ক টি নিয়ে এসেছি, তোমার কাছে যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে ওইটা দিয়ে অর্ডার দাও। সু অর্ডার করে দেয়। একটু পরে যখন মিল্ক টি আসে জ্যাং নিতে চায় আর সে ওই নাম্বারটা তার নাম্বারের সাথে চেক করে যে নাম্বারটা থেকে তাকে মেসেজ দেওয়া হয় আর সেম নাম্বার দেখে জ্যাং অবাক হয়ে যায় আর ভাবে এই মেয়েটাই আমাকে বিরক্ত করছিল। পরের দিনে তারা চারজন বসে গেম খেলছিল। গেমটা হলো ডাইসের মধ্যে যে নাম্বারটা উঠবে তাকেই ওই কাজটা করতে হবে। প্রথমে হানের ডাইসটা ওঠে আর ডাইসের মধ্যে লেখা ছিল অপোজিট পার্সনটা যে শাস্তিটা দিবে তাকে ওই শাস্তিটা নিতে হবে। সু বলে ঠিক আছে তাহলে তুমি তাকে লিপস্টিক লাগিয়ে দাও। তারপরে জ্যাং এর পালা আসে আর জ্যাং এর ডাইসের মধ্যে লেখা ছিল শেষবার কখন তার হার্টটা বিট করেছিল। হান বলে এটার উত্তর আমি দিচ্ছি, তার কোনোদিনও করবে না কারণ তার কোনো হার্টই নেই। জ্যান বলে না, একটু আগে আমার হার্ট বিট করেছিল। এটা শুনে সু অবাক হয়ে যায়। তারপরে সুয়ের পালা আসে আর সুয়ের ডাইসের মধ্যে লেখা ছিল যে সু কি কাউকে পছন্দ করে? সু বলে না, আমি হয়তো কাউকে পছন্দ করি না। জ্যান বলে তোমাকে ক্লিয়ারলি বলতে হবে যে তুমি পছন্দ করো, হ্যাঁ অথবা না। তারা এইভাবেই গেম খেলতে লাগে। তারপরে সুয়ের পালা আসে আর তার কার্ডের মধ্যে লেখা ছিল যে তাকে একটা ছেলেকে কিস করতে হবে। সু এটা দেখে বারণ করে দেয় আর বলে আমি এটার জন্য ড্রিঙ্ক করে নিব। সে যখনই ড্রিঙ্ক করে তখনই সে ড্রাঙ্ক হয়ে যায় আর বলে আমি আমার রুমে যাচ্ছি। সুও তার সাথে রুমে চলে যায়। হান বলে আমি এইখানেই থাকবো। তখন জ্যাং তার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আসে আর বলে আমি তোমাকে আমার রুমের মধ্যে ঘুমাতে দিব না, কারণ আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাই তুমি এইখানেই ঘুমাবে। হান বলে আমি কত অসহায়, দেখো তারা দুজন ফ্রেন্ড তো রুমের মধ্যেই ঘুমাচ্ছে আর তুমি আমার সাথে একটা রুম শেয়ার করতে পারবে না। রাত্রে যখন জ্যাং তার রুমের মধ্যে ঘুমাচ্ছিল তখনই সু স্লিপ ওয়াকিং করে তার রুমের মধ্যে এসে পড়ে আর সে তাকে জোর করে হাক করেছিল আর সে তাকে ছাড়ছিলই না। পরের দিন সকালে সু জেগে অবাক হয়ে যায় যে আমি জ্যাংয়ের রুমের মধ্যে কি করছি আর ভাবে নিশ্চয়ই এটা স্বপ্ন হবে আর সে জ্যাংকে টাচ করতে লাগে। তখনই জ্যাং জেগে যায় আর বলে কি হয়েছে? সু এটা দেখে অবাক হয়ে যায় আর বলে স্বপ্ন তো সে কথা বলে। সু জ্যাংকে পিঞ্চ করে আর বলে হ্যাঁ হ্যাঁ এটা স্বপ্নই। জ্যাং বলে তুমি নিজেকে পিঞ্চ করো তাহলে তুমি অনেক ভালোভাবেই জেনে যাবে। যখন সু নিজেকে করে তখন তার ব্যথা হয় আর সে বুঝে যায় যে এটা স্বপ্ন না। জ্যাং বলে তুমি এসব কিছু কেন করছো? রাত্রে ঘুমের মধ্যে তুমি আমার রুমে এসে পড়েছ আর সকালে আমাকে টাচ করেছিলে, এসব কিছু কি? সু বলে আমার কালকে রাতের কথা কিছুই মনে নেই, যে আমি কিভাবে স্লিপ ওয়াকিং করে এসেছি এর জন্য সরি। জ্যান বলে তুমি আমার সুযোগ নিয়েছ তাই তোমাকে একটা সুযোগ দেওয়া উচিত, আমি তোমাকে যেই কাজটাই বলবো তোমাকে ওই কাজটাই করতে হবে। তখন সু তাকে হ্যাঁ বলে আর ওইখানেই বসেছিল। জ্যাং বলে তুমি কি যাবে না নাকি তুমি এইটার জন্য ওয়েট করছো যে তারা দুজন জেগে যাক আর তোমাকে আমার রুম থেকে বের হতে দেখো? সু বলে না না আমি এমন কিছুই ভাবছি না আর সে রুম থেকে বাইরে যেতে লাগে। জ্যাং তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন হাংকেও জিয়া মেরে মেরে বের করছিল
আর বলে সে আমার রুমে এসে আমার বেডের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। জ্যাং বলে আমি ভুলবশত চলে গেছি, কারণ আমি যখনই জ্যাং এর বাসায় আসতাম তখনই ওই রুমের মধ্যে থাকতাম। জিয়া সুকে জিজ্ঞাসা করে তুমি কি জ্যাং এর রুম থেকে আসছো? সু বলে একদমই না, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এখন কিচেন থেকে আসছি। তখন সু আর জিয়ার মনে পড়ে যে আজকে তাদের ফিজিক্যাল টেস্ট, তাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। সু তাড়াতাড়ি করে মাঠে যায়, তখনই সে তার এক্স বয়ফ্রেন্ড আর ওই ক্লাসমেটকে দেখতে পায়। সু ভাবে তারা দুজন এত তাড়াতাড়ি ডেট করা শুরুও করে দিয়েছে। তার সামনেই জ্যাং বসেছিল, এটা দেখে সু অবাক হয়ে যায়। জ্যান বলে আমরা সিনিয়ররাই ভলেন্টিয়ার, ডক্টর সু এর চেক আপ করে, আর বলে তুমি একদমই ঠিক আছো। সু জ্যানের দিকে দেখছিল, তখন তার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। ডক্টর বলে নিশ্চয়ই তুমি রানিং করে এসেছো। তারপরে রেস শুরু হয়ে যায়, তারা সবাই রানিং করছিল। তখন ওই ক্লাসমেটটা সু এর কাছে আসে আর বলে আমি ইচ্ছে করে জ্যাংকে ডেট করছি না। সু বলে তোমাকে আমাকে এসব কিছু বলার কোনোই দরকার নেই। তখন ওই মেয়েটা ইচ্ছে করে পড়ে যায় আর জ্যাং তাড়াতাড়ি করে তার কাছে আসে। সু এসব কিছু দেখে দাঁড়িয়ে যায় আর ওই মেয়েটার কাছে যেতে লাগে। জ্যাং তখন তাকে আওয়াজ দেয় আর বলে এই রেসটাকে কমপ্লিট করো। সু তার কথা শুনে আগে রেসটাকে কমপ্লিট করে তারপরে ওইখানে আসে। ওইখানকার কিছু স্টুডেন্টরা সুর উপরেই দোষ দিতে লাগে যে সেই তাকে ইচ্ছে করে ফেলেছে। ওই মেয়েটা বলে সু আমাকে ফেলেনি, আমি নিজেই পড়ে গেছি। সু বলে তুমি সবার সামনে বলো যে রেসের মাঝখানে তুমি আমাকে কি বলতে এসেছিলে। মেয়েটা বলে আমি জিয়াংকের সাথে তোমার থেকে জেলাস হয়ে ডেট করছি না, আর আমার তোমার সাথে কম্পিটিশন করার কোনোই ইচ্ছে নেই, তাই তুমি আমার সাথে কথা বলা বন্ধ করবে না। সু বলে তোমার কি মনে হয় যে আমি এর জন্য তোমার সাথে কথা বলছিলাম না? তুমি যদি রেসের মাঝখানে কথা বলো তাহলে আমি কিভাবেই বা তোমার কথার উত্তর দিব? স্টুডেন্টরা বলে এই জন্য তুমি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিলে। এর শুনে জিয়া রেগে যায় আর ওই মেয়েদেরকে মারতে চায়। সু তখন তার ফ্রেন্ডকে থামায় আর সবাইকে বলে তোমরা কি নিজের চোখ দিয়ে দেখেছো যে আমার উপরে দোষ দিচ্ছ? আর সে ওই মেয়েটাকে বলে তুমি এখন আমাকে বলো যে তোমার কি এত খারাপ লাগছিল যে আমি তোমার সাথে কথা বলছি না? তখনই ওইখানে জ্যাং আসে আর সুয়ের সাইড নিয়ে বলে তুমি যে আজকে রানিং রেসটাকে ছেড়ে দিয়েছো এটাকে তোমাকে পূরণ করতে হবে, তুমি কোনো অজুহাত দেখে এটাকে বারণ করতে পারবে না। তখন ওই মেয়েটাকে রাজি হতে হয়। তারা সবাই ওইখান থেকে চলে যায়। সু বলে ভালোই হয়েছে যে আমি আমার রেসটাকে কমপ্লিট করে ফেলেছি। জ্যাং বলে তোমার মনে হয় না যে তোমাকে আমাকে ক্রেডিট দেওয়া উচিত? সু বলে হ্যাঁ, তোমাকে এটার জন্য ধন্যবাদ। পরের দিনে সু ক্লাসে ছিল আর জ্যানকে টিজ করার মতো মেসেজ পাঠাচ্ছিল যে তুমি কত হ্যান্ডসাম, আর তার সব জিনিসেরই প্রশংসা করতে লাগে। জ্যানও তার সাথে মেসেজে কথা বলছিল আর বলে তুমি আমার সাথে কেনই বা কথা বলতে চাও? সু বলে মেল মডেলদের সাথে তো সবাই কথা বলতে চায়। জ্যাং এটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে সে আমাকে মেল মডেল ভাবছে। হান জিজ্ঞাসা করে কি হয়েছে? জ্যাং বলে আমাকে কি মেল মডেলের মতো দেখা যায়? হান বলে তোমাকে তো মেল মডেলের মতো দেখা যায় না, কিন্তু রাতে যে তুমি ভিডিও গেম খেলার জন্য বাইরে যাও এটাতে মানুষরা ভুল ভাবতে পারে, এটা নর্মাল ব্যাপার। এটা শুনে জ্যাং অনেক বেশি রেগে যায় আর সে সুকে মেসেজ করে বলে তুমি মেল মডেল কি জন্য খুঁজছো, আর তুমি আমার নাম্বারটা কোথায় থেকে পেয়েছো? সু বলে ক্লাব থেকে পেয়েছি, আর আমি শুনেছি যে তুমি এক রাতের জন্য 13,000 টাকা নাও। জ্যাং বলে হ্যাঁ, এখন তুমি আমাকে বলো যে আমাকে কি করতে হবে। সু বলে আমি যদি তোমাকে ড্রিঙ্ক না করাই আর শুধু টাচ করি তাহলে কি আমি ডিসকাউন্ট পাবো? এটা শুনে জ্যাং হাসতে লাগে। হান জিজ্ঞাসা করে কি হয়েছে? জ্যাং বলে সে ইনোসেন্ট র্যাবেট না, সে তো একজন ওয়াইল্ড র্যাবেট, আর তার আসল চেহারা দেখার পর তো আমার অনেক বেশি অবাক লাগছে। জ্যাং বলে না, তুমি কোনোই ডিসকাউন্ট পাবে না, আর আমি তো 1 ঘন্টার জন্যই 13,000 টাকা নেই, তো তুমি আমার সাথে যত ঘন্টা থাকতে চাও তত টাকা দিতে হবে। সু ভাবে এখন তো আমার টাকাগুলো সবগুলোই শেষ হয়ে যাবে, তবুও সে এটার জন্য রাজি হয়ে যায় আর তারা উইকেন্ডের ডিল করে নেয়। সু বলে আমি তোমার সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড। এইসব কথা বলা শেষ করার পরে ক্লাস শেষ হয়ে যায়। সু যখনই জিয়ার সাথে বের হয় তখনই সে জ্যাংকে দেখে লুকাতে লাগে। জ্যাং বলে কি হয়েছে, তোমার কি কোনো ব্যাপারে গিল্টি ফিল হচ্ছে নাকি? জ্যাং বলে ঠিক আছে তাহলে এখন আমরা বাসায় যাই, আর আজকের ডিনারটা আমি তৈরি করব। পরের দিনে জ্যাং এর কাছে সু মেসেজ করে আর বলে তুমি কি জানো যে আমার স্বপ্ন কি? জ্যাং বলে হয়তো মেল মডেলদেরকে টাচ করা। সু বলে একদম না, আমার স্বপ্ন হচ্ছে একজন হ্যান্ডসাম মেল মডেলকে হায়ার করে তাকে এত বেশি ড্রিঙ্ক করাবো যে সে আমার থেকে হেরে যাবে, আর আমি তাকে বলবো তোমাকে কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। তখনই জ্যাং ইচ্ছে করে তার পাশে এসে বসে পড়ে। সু তাকে দেখে তাড়াতাড়ি করে মোবাইলটাকে রেখে দেয়।
আর সে ল্যাপটপে কাজ করতে লাগে। তখনই তার প্রোগ্রামে কিছু সমস্যা হতে লাগে। জ্যাং তার ল্যাপটপটা ঠিক করতে তাকে সাহায্য করে। জ্যাং বলে তুমি কি আমাকে বলবে ফিজিক্যাল টেস্টের সময় যখন ডক্টর তোমাকে টেস্ট করছিল তখন তোমার হার্টবিট এত বেশি কেন বেড়ে গেছিল? সু বলে এমনিতেই আমি না রানিং করে এসেছিলাম, না হয় ওই ডক্টরটা এত বেশি হ্যান্ডসাম ছিল যে এই জন্য বেড়ে গেছে। জ্যান এটা শুনে হাসতে লাগে। তখনই আমরা পাস্টের সিন দেখতে পাই। সে ওই দিন এই ব্যাপারে ডক্টরকে জিজ্ঞাসা করেছিল, তখন ডক্টর তাকে বলে নিশ্চয়ই সু তোমাকে পছন্দ করে, এজন্য তোমার দেখাতেই তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এটা জানার পর জ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। প্রেজেন্টে জ্যাং বলে ওই ডক্টরটা তো মেয়ে ছিল, তুমি তাকে দেখে হার্টবিট ফাস্ট করছিলে। সু বলে আচ্ছা আমি মেনে নিচ্ছি তোমার জন্য বেড়েছে, আর আমি এটাও শুনতে পেয়েছি যে আরো মেয়েদের হার্টবিটও তোমার জন্য বাড়ছিল। জ্যাং বলে হ্যাঁ এই ব্যাপারটা সত্যি, আর তুমি কি এই ব্যাপারটা নিয়ে জেলাস? সু বলে একদমই না, আর তখনই তার অ্যালার্জি শুরু হয়ে যায়। জ্যান বলে তোমার কি জন্য অ্যালার্জি হচ্ছে? সু বলে হয়তো মশা কামড়েছিল এই জন্য। আর সু তাড়াতাড়ি করে ল্যাপটপ নিয়ে তার রুমে চলে যায়। জ্যাং তার ফ্রেন্ড হানকে মেসেজ করে বলে একজন আমাকে অনেক বেশি পছন্দ করে, আর সে অন্য মেয়ের নাম শুনে জেলাস হচ্ছিল, এই জন্য আমি শিওর যে সে আমাকে পছন্দ করে। এটা ভেবেই জ্যাং অনেক বেশি খুশি হচ্ছিল। পরের দিনে আমরা সুগে দেখি জ্যানের সাথে দেখা করতে যাওয়ার জন্য সে মাস্ক পরে রেডি হয়ে যায়। সে জিয়ার সাথে ভিডিও কলে কথা বলছিল আর প্রচন্ড নার্ভাস হচ্ছিল। আর সে জ্যানকে মেসেজ করে বলে তুমি এখনো এখানে কেন আসেনি, আর কোন সময় আসবে? জ্যাং বলে আমার সময় লাগবে কারণ আমি এখন বিজি। জ্যাং তাকে ওয়েট করায় আর বলে সরি আমি সময় মতো আসতে পারবো না। আর সে ইচ্ছে করে তাকে ওয়েট করেছিল। তখনই জ্যানের কাছে তার ফ্রেন্ড হান আসে আর জিজ্ঞাসা করে তুমি কার কথা বলছিলে যে তোমার উপরে ইন্টারেস্টেড আর তোমাকে পছন্দ করে? তুমি শুয়ের কথা বলছো না তো? এমনটা কিভাবেই বা হতে পারে? এখনই আমি বাইরে একটা মেয়েকে দেখেছি, তাকে একদমই শুয়ের মতো লাগছিল, কিন্তু সে কি শু হবে না? আর সে পুলিশকে কল করছিল। এটা শুনে জ্যান অবাক হয়ে যায় আর শুয়ের সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। জ্যান জিজ্ঞাসা করে তোমার মোবাইলটা কোথায়? শু বলে চার্জে। শু বলে তুমি কোথায় ছিলে? জ্যাং বলে আমি হানের সাথে ভিডিও গেম খেলছিলাম। এটা শুনে শু রেগে যায় আর বলে আমি তার জন্য ওয়েট করছিলাম আর সে হানের সাথে ভিডিও গেম খেলছিল। তখনই শুয়ের কাছে কল আসে আর সে বাইরে চলে যায়। জ্যান ভাবে হয়তো তার আবারও স্ক্যাম কল এসেছে আর সে তাকে ফলো করতে লাগে। জ্যাং তাকে থামায়। শু বলে তুমি এখান থেকে যাও, আমার একটা জরুরি কাজ আছে। জ্যাং বলে তুমি আমাকে বলো যে কে তোমাকে বিরক্ত করছে? শু বলে পুলিশের কল, আর আমি ওনাদেরকে কল করেছিলাম কারণ আমার কিছু হারিয়ে গিয়েছিল। জ্যানও শুয়ের সাথে পুলিশ স্টেশনে যায়। পুলিশ তাকে ওই ক্লাবের ভিডিওটা দেখায় যেখানে সে মাস্ক পরেছিল। শু বলে হ্যাঁ এটা আমি, আর পুলিশ তাকে তার নেকলেসটা দিয়ে দেয়। জ্যাং এটা দেখে বলে আচ্ছা তুমি ক্লাবে গিয়েছিলে, কি করার জন্য গিয়েছিলে? শু তাকে কিছুই বলে না। অফিসার বলে তুমি তোমার নেকলেসটা তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দাও, সে তোমাকে পরিয়ে দিবে। জ্যান ওইটাকে নেয় আর বলে হ্যাঁ গার্লফ্রেন্ড পিছনে ঘুরো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। আর জ্যান তাকে পরিয়ে দেয়। তারা দুজন যখন বাইরে আসে সু তাকে তার কোটটাকে দিয়ে দিতে লাগে। জ্যান বলে না আমার থেকে বেশি তোমার দরকার, তাই তুমি এটাকে পরে থাকো। তখন সু জ্যানের সাথে ধাক্কা লাগে আর বলে তোমার কারণে আমার নাকের মধ্যে লেগেছে, দেখো আমার নাক থেকে রক্ত বের হচ্ছে না তো? জ্যাং যখন তাকে দেখতে লাগে তখন সু সাই ফিল করে আর ওইখান থেকে চলে যায়। এইভাবেই কিছুদিন কেটে যায়। পরের উইকেন্ডে সু তাকে মেসেজ দেয় যে আজকে আমরা দেখা করব তো, আর এইভাবে কথা বলতে থাকলে তো আমি তোমার ভালোবাসায় পড়ে যাব। জ্যাং ভাবে এই মেয়েটা ফ্ল্যাটে কত বেশি পারদর্শী। জ্যান বলে আমি এই কাজ থেকে রিটায়ার্ড হয়ে যাব কারণ আমি আমার গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছি। এটা শোনার পর সু কান্না করছিল। তখনই ওইখানে জ্যান আসে। জ্যান বলে কি হয়েছে? সু বলে তোমার মাঝখানে প্রফেশনাল অ্যাথিস্ট নেই, আর তার মোবাইলটা নিচে পড়ে যায়। জ্যান বলে এখন তুমি আমার সামনে এটা অ্যাডমিট করছো যে তুমি ওই মেয়েটা যে আমার সাথে কথা বলতো, তোমাকে তো এটার জন্য জেলে যাওয়া উচিত। সু বলে এর মানে তুমি আগে থেকে আমার ব্যাপারে জানতে, আর তুমি এইসব কিছু ইচ্ছে করে করেছ? জ্যান বলে রাগ তো আমার হওয়ার উচিত ছিল কারণ তুমি প্রতিদিনই আমাকে হ্যারেস কর, আর এইখানে তুমি আমার উপরে রাগ করছো। তুমি তো জানো এসব কিছু করা ইল্লিগ্যাল। এখন তুমি আমাকে বলো যে তুমি আমার সাথে এসব কিছু কেন করছিলে? সু কান্না করছিল আর তাকে কিছুই বলছিল না। জ্যাং বলে তুমি যদি আমাকে বলো তাহলেই তো আমি তোমাকে চুপ করাতে পারবো। সু বলে তুমি যদি চাও আমি চুপ করি তাহলে তুমি আমাকে একবার টাচ করতে দাও। জ্যাং বলে তুমি আমাকে টাচ করতে পারছো না এই জন্যই তুমি কান্না করছো। তখন সু তার রোগের ব্যাপারে তাকে বলে দেয় আমি যদি তোমাকে টাচ না করি তাহলে আমার স্কিন অনেক বেশি ইজি হয়ে যাবে, আর আমি ওইটাকে সহ্য করতে পারবো না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি সার্চ করে দেখতে পারো, প্লিজ তুমি এই ব্যাপারে আর কাউকে বলবে না। জ্যান তার কথাতে বিশ্বাস করে নেয়
আর জিজ্ঞাসা করে তুমি ভয় পাও, এই জন্যই কি তোমার এই রোগটা হয়ে গেছে? সু বলে ছোটবেলায় একবার একটা স্টকার আমাকে ফলো করেছিল আর আমাকে টাচ করার চেষ্টা করেছিল। তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই আর আমার ভাই আমাকে প্রোটেক্ট করে। তখন আমার ভাইয়ের সাথে সেফ ফিল হতো আর আমি ওনাকে টাচ করলেই ঠিক হয়ে যেতাম। আর এইবার তুমি আমাকে সেভ করেছ, এই জন্য তোমাকে টাচ করলেই আমি ঠিক হই। জ্যাং জিজ্ঞাসা করে আমাকে ছাড়া আর তোমার কাছে কি আর কোনো অপশন নেই? আর জ্যাং কিন্তু তুমি পছন্দ করো। সু বলে একদমই না, আর তাকে টাচ করলেও আমি ঠিক হই না। জ্যাং বলে ঠিক আছে, আমি এই ব্যাপারে ভাববো, তুমি যদি আর কাউকে পছন্দ না করো তো। সু এটার জন্য রাজি হয়ে যায় আর জ্যাং তার থেকে কিছু সময় নিয়ে ওইখান থেকে যায়। আর সে হানকে কল করে এই ব্যাপারে বলে। তখন হান তাকে বুঝায় যে সে নিশ্চয়ই তোমাকেই পছন্দ করে। জ্যাং তখন সুয়ের কাছে আসে আর বলে আমি এই সবকিছুর জন্য রাজি আছি। সু এটা শুনে খুশি হয়ে যায় আর বলে এটার জন্য আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না, আমি তো কিছুই পারি না, আর তুমি আমার থেকে বেশি ট্যালেন্টেড, আর আমি তো তোমার হোমওয়ার্কও করতে পারবো না। জ্যাং বলে আমার এইসব কিছুই চাই না, আর আমি তোমার হোমওয়ার্ক করে দিব। জ্যাং তাকে পারমিশন দিয়ে দেয় তাকে হাক করার, আর সু তাকে হাক করে। সু ভালো ফিল করতে লাগে। তখনই তার কাছে তার ফ্রেন্ড জিয়া কল করে আর বলে এসব কিছু কি চলছে, তুমি কি ওই মেল মডেলটাকে ডেট করছো? সু তাড়াতাড়ি করে তার কলটাকে রাখে আর জ্যাংকে বলে তুমি তার কথার মধ্যে লক্ষ্য করবে না। সে এইভাবেই উল্টাপাল্টা কথা বলতে লাগে। জ্যাংও তার কথাতে রাজি হয়ে যায়। পরের দিনে সু আর জিয়া ক্লাসের মধ্যে ছিল। তখন ওইখানে হান আসে আর সে জিয়াকে বাইরে পাঠিয়ে সুয়ের সাথে কথা বলে। তুমি কি এই ব্যাপারে আরেকবার ভাববে? তুমি কি সত্যি আমার ফ্রেন্ডকে ডেট করতে চাও? এর আগে তুমি এটা জেনে নাও, আমার ফ্রেন্ড আজকাল অনলাইনে একটা মেয়ের সাথে ডেট করে, আর তার যদি অনলাইন লাভার থাকে এটা তোমার জন্য আনফেয়ার হবে। সু বলে আমরা কোথায় বা ডেট করছি, আর সু ভাবে সে আমার অনেক বড় একটা সাহায্য করছে। এটার মানে এই না যে সে আমাকে পছন্দ করবে। আর সে হানকে বলে তোমাকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আর জ্যাং ডেট করছি না। তখন ওইখানে জ্যান আসে আর এসব কিছু শুনে ফেলে তার অনেক বেশি খারাপ লাগে। পরের দিনে সে তার ফ্রেন্ড হানের সাথে ক্লাবে গিয়ে প্রচন্ড ড্রিঙ্ক করতে থাকে। সে যখনই বাসায় আসে তখনই সু তার জন্য একটা পেস্ট্রি তৈরি করে রেখেছিল আর বলে আমি স্পেশালি এটা তোমার জন্য তৈরি করেছি। তখনই সুয়ের কাছে কল আসে। সু বাইরে চলে যায় আর আমরা দেখতে পাই যে সুয়ের ভাই তার সাথে দেখা করার জন্য এসেছে। সুয়ের ভাই তার সাথে কথা বলে আর যখন তাকে হাক করে জ্যান উইন্ডো দিয়ে এসব কিছু দেখে ফেলে। আর এসব কিছু দেখার পর তার অনেক বেশি খারাপ লাগে। জ্যান যখন তার ভাইয়ের সাথে দেখা করার পর বাসায় আসে তখন দেখতে পাই যে জ্যাং বাসার মধ্যে নেই। আর তখনই ওইখানে দিয়ে আসে আর বলে জ্যাং হানের বাসার মধ্যে গিয়েছে, আজকে রাতে সে আসবে না, আর সে আমাকে পাঠিয়েছে তোমার সাথে থাকার জন্য। অন্যদিকে আমরা জ্যানকে হানের বাসায় দেখতে পাই আর তার একদমই ঘুম আসছিল না, সে শুধু তার সাথে ভিডিও গেম খেলছিল। পরের দিন জ্যাং তার ফ্রেন্ড হানকে নিয়ে সুকে পিক করার জন্য কলেজে যাচ্ছিল। যখনই তারা কলেজে পৌঁছায় তখনই দেখতে পায় যে সুয়ের ভাই তাকে পিক করার জন্য এসেছে আর সে সুয়ের সাথে তার ফ্রেন্ড জিয়াকেও ওইখান থেকে নিয়ে যায়। এটা দেখার পরে জ্যাং অনেক বেশি জেলাস হয়ে যায়। পরের দিনে আমরা জ্যাংকে কোথায় যেন যেতে দেখি, তখনই সে সুয়ের ভাইকে অন্য একটা মেয়েকে হাক করতে দেখে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর তাকে মারে যে সে সুকে চিট করছে, আর সে গিয়ে তাকে মারে। তারপরে তাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যায় আর সু তার ভাইকে বাঁচানোর জন্য আসে আর সে জ্যানকে বলে এটা আমার ভাই। আর পুলিশ অফিসারের থেকে সুয়ের ভাই জানতে পারে যে এটা তার বয়ফ্রেন্ড। ভাই বলে তুমি কি আমাকে এক্সপ্লেন করবে যে সে তোমার বয়ফ্রেন্ড কিভাবে হলো? তখন দেন সুয়ের ভাই আর তার সিস্টার ইন লয়ের থেকে ক্ষমা চায় আর বলে আমি আগে জানতাম না, আমার মনে হয়েছে যে আপনি সুকে চিট করছিলেন আর আপনি সুয়ের বয়ফ্রেন্ড। সুয়ের ভাই তো জ্যান আর সুয়ের জন্য একদমই রাজি ছিল না আর বলে আমি তোমাকে তার বয়ফ্রেন্ড কোনোদিনও হতে দিব না। অফিসার এসে বলে তোমার বোনের বয়ফ্রেন্ড অনেক বেশি ভালো আর সে তোমার সিস্টারকে 2 বার প্রোটেক্ট করেছে। এটা শোনার পরে সুয়ের ভাই খুশি হয়ে যায় আর বলে এইবারের জন্য আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। আর সুয়ের ভাই সুকে বলে তুমি মনে রাখবে যতদিন না কলেজ শেষ হচ্ছে ততদিন তুমি কোনো ডেটিং এর চক্করেই পড়বে না, না হলে ভালো হবে না। এটা শোনার পর সু আপসেট হয়ে যায়। পরের দিন সু ক্লাসরুমে একা ছিল আর সে ঘুমাচ্ছিল। তখন এইখানে জ্যাং আসে আর তার পাশে বসে কাজ করছিল। যখন সু জেগে যায় তাকে দেখে অবাক হয়ে যায়। জ্যাং বলে তুমি কি এইখানেই বসে থাকবে? সু বলে টিচার আমাকে এক্সট্রা কাজ দিয়েছে যেগুলো আমি বুঝতে পারছি না। তখন জ্যাং তার প্রজেক্টের মধ্যে তার সাহায্য করতে লাগে। পরের দিনে ওইখান থেকে তারা যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে জুস কিনতে লাগে। তখন জ্যাং সুয়ের কাছে যায় আর বলে তুমি এখন আমার ব্যাপারে কি ভাবো? সু বলে আমার ভাই আমাকে ডেটিং এর জন্য বারণ করেছে। জ্যাং বলে তোমার ভাই এখন এইখানে নেই, তাই তুমি তোমার ভাইকে ভুলে যাও।
এটা শুনে সু খুশি হয়ে যায় আর জ্যান তাকে তার ফিলিং গুলো কনফেস করে যে আমি সত্যি তোমার জন্য সিরিয়াস আর আমি তোমাকে পছন্দ করি। সু খুশি হয়ে যায়। জ্যাং বলে তুমি কি আমাকে ফ্রিতে নিতে চাও? সু তখন তাড়াতাড়ি করে তার মুখ বন্ধ করে আর বলে তুমি পাবলিক প্লেসে এমন কথা বলছো কেন? জ্যান বলে কি হয়েছে, তুমি কি চাও আমি তোমাকে চেস করি তাহলে তুমি রাজি হবে? সু বলে তোমাকে এইটাই করতে হবে আর সে ওইখান থেকে চলে যায়। পরের দিন সু যখন তার ফ্রেন্ডের সাথে ক্লাসে ছিল সু তাকে বলে দেয় যে জ্যাং আমার জন্য চেস করছে। জ্যাং আবারও চলে আসে সুকে ইমপ্রেস করার জন্য, কিন্তু সু তাকে পাত্তা দিচ্ছিল না। সু যখন বাসায় ছিল তখনই জ্যাং তাকে কল করে। তখনই সুয়ের বাসার মধ্যে মেকআপ আর্টিস্ট, ডিজাইনার আর কিছু স্টাফেরা এসে পড়ে। সু তো তাদেরকে দেখে অবাক ছিল যে তারা কারা। তখন তারা সুকে তৈরি করে দেয়। সু তৈরি হয়ে যখন বাইরে যায় তখন জ্যাং তাকে পিক করার জন্য এসেছিল আর সে তাকে অনেক সুন্দর একটা ডেকোরেশনের জায়গায় নিয়ে যায় আর তাকে প্রপোজ করে যে তুমি কি আমাকে একটা নেম দিবে, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। সু ফাইনালি রাজি হয়ে যায় আর বলে এখন থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। তখন জ্যাং খুশি হয়ে তাকে উঠিয়ে নেয়। সু বলে তুমি আমার ড্রেস আর মেকআপ কেন চেঞ্জ করেছো? জ্যাং বলে আজকে আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম আর এই মোমেন্টটা আমাদের সব সময় মনে থাকবে। আমি চাই না যে তোমার এই ব্যাপারটা নিয়ে রিগ্রেট হোক যে তুমি তৈরি ছিলে না। এখন তো তুমি তৈরি। এটা শুনে সু খুশি হয়ে যায় আর বলে তুমি অনেক ভালো। জ্যান সুয়ের যে জিনিসগুলো ভালো লাগে ওইগুলো বলতে লাগে। সু এটা শুনে অনেক খুশি হয়ে যায়। জ্যান তার থেকে কিস চায়। সু বলে এটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, চলো আমরা বাসায় যাই। জ্যাং রেগে যায়, তখন সু তাকে কিস করে। তারপরে তারা দুজন বাসায় আসে। সু বলে আমি আমার রুমে যাচ্ছি। জ্যাং তাকে গুড বাই কিস দিতে বলে। সু বলে তুমি তোমার চোখ বন্ধ করো। আর সু তার রুমে এসে পড়ে। তখনই তার ফ্রেন্ড তাকে ভিডিও কল করে আর বলে তুমি আমাকে কেন বলোনি যে তুমি আর জ্যাং ডেট করছো? সু বলে কিছু ঘন্টাই হয়েছে আমরা দুজন একসাথে আছি আর আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুমি এর আগে কিভাবে এবার জেনে গেলে? জিয়া বলে শুধু আমি না, কলেজের সবাই জেনে গেছে, কারণ জ্যান নিজেই এটাকে পোস্ট করেছে। পরের দিন আমরা দেখতে পাই সু আর জ্যান একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করছিল আর সুয়ের রোগটা জ্যানের জন্য আস্তে আস্তে ঠিক হচ্ছিল। পরের দিনে তারা কলেজে ছিল, তখন ওই মেয়েটা যে সুয়ের থেকে অনেক বেশি জেলাস ছিল সে সুয়ের হাই স্কুলের ছবি পোস্ট করে দেয় আর সবার সামনে সুকে নিয়ে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছিল। সু এইসব কিছুতে অনেক বেশি আপসেট হয়ে যায়। জ্যান বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, এখন আমি তোমাকে সাহায্য করব। আর সে ক্লাসমেট মেয়ের সব সত্যিগুলো সবার সামনে আনে আর সুয়ের নামটা ক্লিয়ার হয়ে যায়। তখন এখানে জিয়াং আসে সুয়ের সাথে কথা বলার জন্য। জ্যাং সুকে বলে তুমি গিয়ে তার সাথে সবকিছু ক্লিয়ার করে নাও। জ্যাং বলে আমি জানতাম না যে তুমি আমাকে হাই স্কুলের সময় থেকে পছন্দ করো, যদি এমন ব্যাপারই হয় তাহলে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করেছো? সু বলে এই জন্য কারণ তুমি আমাকে কোনোদিনও পছন্দই করতে না আর তুমি তোমার ফ্রেন্ডদের সাথে মিলে আমাকে নিয়ে মজা করছিলে আর আমি এমন পার্সনের সাথে কোনোদিনও থাকতে পারবো না। আর আমি এমন পার্সন খুঁজছিলাম যে সব সময় আমার পাশে থাকবে আর যে আমার রেসপেক্ট করবে, ওইটা তুমি হতে পারো না। এটা বলেই সে গিয়ে জ্যানের হাত ধরে আর ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা সু আর জ্যাংকে একসাথে কথা বলতে দেখতে পাই আর তারা ডেটিং সময়গুলোকে এনজয় করছিল আর তারা ডিসকাস করছিল যে তারা একে অপরের জন্য কত বেশি পারফেক্ট। আর এইখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।